সকালে চায়ের কাপ হাতে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম, এমন সময় বাবা এলো। বাবু, এই নে তোর কল লেটার, পিয়ন ডাক বাক্সে ফেলে গেছে। চিঠিটা হাতে ধরিয়ে বাবা চলে গেল। চিঠির খামের ওপর টাইপ অক্ষরে লেখা আমার নাম। সরকারি চিঠিতে নিজের নামখানা দেখতে পেয়ে মনে মনে উল্লাসিত হলাম। রেলে ইঞ্জিনিয়ারের চাকরি, সোহাগপুর রেল স্টেশনে পোস্টিং, এই সপ্তাহে জয়েনিং। এর আগে একা একা তেমন কোথাও যায়নি, কিন্তু এবার তো নির্দিষ্ট দিনে মোটঘাট বেঁধে তৈরি হয়ে নিলাম। দুপুরে ট্রেন, পৌঁছতে পৌঁছতে পরদিন সকাল হয়ে যাবে। যাবার আগে বাবা বলল, সাবধানে যাস খোকা, আর বহু কষ্টে চাকরিটা পেয়েছিস, ওটার মূল্য দিস। হ্যাঁ বাবা, নিশ্চয়ই, আসি। সারাদিন ট্রেন জার্নি করে পরদিন সকালে হেড অফিসে পৌঁছলাম। অফিসার সমস্ত কাগজ চেক করে বলল, তুমি মিস্টার দস্তিদার, এ নাও এই কাগজটা সই করো। এ নিন স্যার। আজ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তুমি ডিউটি জয়েন করলে। এখান থেকে সোজা সোহাগপুর রেল স্টেশনে চলে যাও। আচ্ছা স্যার, ধন্যবাদ। বাইরে দরজার দিকে পা বাড়াতেই অফিসার লোকটা বললেন, এই দাঁড়াও, আরেকটা কথা। হ্যাঁ স্যার, বলুন। শোনো, স্টেশনটা বেশ নিরিবিলি, এমপ্লয়িও হাতে গোনা কজন, একটু সাবধানে থেকো। কেন স্যার, ওখানে কি কোনো চোর ছিনতাইবাজের উপদ্রব আছে? না, সেটাও কিছু নয়, ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বেরিয়ে পড়ো, নয়তো দেরি হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসছি। এরপর সোহাগপুর রেল স্টেশনে এসে যখন পৌঁছলাম তখন বেলা গড়িয়ে গেছে। স্টেশনটা সত্যি শুনশান, নিরিবিলি। দূরপাল্লার ট্রেনগুলো ইঞ্জিন মেরামতির জন্য এখানে মাঝে মাঝে এসে দাঁড়ায়। আশপাশের এলাকাও এখান থেকে বেশ দূরে। অফিস ঘরের দিকে এগোচ্ছিলাম, এমন সময় টিকিট কাউন্টার থেকে প্রায় আমার বয়সী একটি ছেলে বেরিয়ে এলো। আমার পা থেকে মাথা অবধি তাকিয়ে বলল, নতুন ইঞ্জিনিয়ার বুঝি? হ্যাঁ, আপনি? আমি গোকুল, এই স্টেশনের একমাত্র টিকিট ক্লার্ক। দেখে তো মনে হচ্ছে শহর থেকে আসা হয়েছে। হ্যাঁ, কলকাতা থেকে। দেখো, ঠিক ধরেছিলাম। নাম কি? নীলমণি দস্তিদার। তা তুমি থাকো কোথায়, কোয়ার্টারে? না, আমার বাড়ির কাছে, ওই পশ্চিম পাড়ার দিকে। ওই যে বাড়িগুলি দেখা যাচ্ছে ওইখানে। যাবে নাকি? না, আজ নয়, টানা 2 দিন জার্নি হয়েছে, এক্ষুনি একবার স্নান না করলেই না। ভাইয়া, এখানে কোয়ার্টারটা কোথায় বলো তো? ব্যাগপত্রগুলো রেখে স্নান সারতে হবে। হ্যাঁ, চলো না, দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি আগে অফিসে একবার অ্যাটেন্ডেন্সটা সেরে আসি। ঠিক আছে। পরদিন সকালবেলা স্টেশনে পৌঁছতেই স্টেশন মাস্টার অখিল বাবুর সাথে দেখা হলো। তুমি তো নীলমণি, নতুন ইঞ্জিনিয়ার? হ্যাঁ স্যার। কংগ্রাচুলেশন। কোথায় দেখা হয়? স্যার, আমি কলকাতায় থাকি। আমারও তো বাড়ি কলকাতায়, যাদবপুরে। বাহ, তোমার মতো ইয়াং জেনারেশনেরই তো এই কাজে দরকার। আসো, তোমায় একবার কাজগুলো বুঝিয়ে দিই। এই আছিস, এর কাজগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ স্যার। এই নীলমণি, এদিকে আসো। দুপুরে স্টেশনের বেঞ্চে বসে ঝিমুচ্ছিলাম। সকালের কাজ শেষ, আবার সেই রাতে কিছু ইঞ্জিনের কাজ হবে। গোকুল বেমক্কা এসে বলল, এই যে কাজ শেষ? হ্যাঁ, সকালের মতো তো কাজ শেষ, আবার সেই রাতে কামারহাট এক্সপ্রেসে কিছু কাজ আছে। তাহলে চলো, আমার বাড়ি থেকে ঘুরে আসবে। চলো। এখন? হ্যাঁ, এখন তোমারও কাজ নেই আর আমারও কাজ নেই। প্রথমটা একটু আমতা করলেও ওর জোড়াজুড়িতে শেষে এক প্রকার রাজি হতেই হলো। জামরুল বনের পাশে ছিমছাম একতলা বাড়িটা দেখিয়ে গোকুল বললে, ওই যে এসে গেছি, এসো ভাইয়া। ঘরে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়লো দেওয়ালে টাঙানো পোর্ট্রেটগুলোর উপর। বাহ, বেশ সুন্দর তো। এগুলো কি তোমার আঁকা নাকি? ওই আর কি। তুমি তো জব্বর আর্টিস্ট। তুমি তো আগে জানাওনি কথা। ওর বাড়ির সারা দেওয়াল জুড়ে নানা রকমের পোর্ট্রেট, প্রত্যেক কটাই আকর্ষণীয়। কিন্তু হঠাৎই কোণের দিকে একটা পোর্ট্রেট দেখে রীতিমতো চমকে উঠলাম। এই পোর্ট্রেটটা আর সব পোর্ট্রেটের থেকে একদম ভিন্ন। এটা একটা মহিলা মূর্তির পোর্ট্রেট। অবয়বটা বিভৎস, বিকট। বয়স্ক মহিলার মুখের ভাঁজে ভাঁজে রক্ত গড়িয়ে পড়ছে। ওটা দেখে আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল, আরে এটা কার পোর্ট্রেট?
গোকুল এগিয়ে এসে বলল, কে জানে, এই ছবিটা আমাকে একজন কেউ দিয়েছিল। ছাড়াও সব কথা, কি খাবে বলো তো এখন? না না না, দুপুরের খাবার খেয়ে এসেছি, ব্যস্ত হয়েও না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? এ বাড়িতে আমার বলতে সেরকম কেউ নেই, মা বাবা তো সেই কবেই গত হয়েছে। আমাদের কথা এইভাবেই চলতে থাকলো। সন্ধ্যের পর স্টেশনে যেতেই ইঞ্জিন মেরামতির কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এতক্ষণের টানা পরিশ্রমে ঝিমুনি ধরে এসেছিল। এমন সময় হঠাৎ একটা ভয়ানক দৃশ্যে আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো যেন। ইঞ্জিনের ওপাশে অন্ধকারে ধীরে ধীরে স্পষ্ট ফুটে উঠল একটা মুখবিবর। ওই মুখটা আমি সকালে পোর্ট্রেট হিসেবে গোকুলের বাড়িতে দেখেছি। কে ওখানে? কে কে ওখানে? সাথে সাথে যেন মুখটা নিকশ কালো বনের আড়ালে মিলিয়ে গেল। কিছুক্ষণ বাদে আবার সেই একই কাণ্ড। এবার আমি বেশ আতঙ্কিত হয়ে উঠলাম। কে কে আপনি? কি চান? কে কে ওখানে? আমার চেঁচামেচিতে রমেশ এসে হাজির হয়েছে দেখলাম। কি হয়েছে সব? কোনো সমস্যা? এই রমেশ, দেখো তো ওই দিকটায় কেউ আছে নাকি। না, রমেশ কিছু খুঁজে পেল না সেদিন। তবে রাত্রিরে কোয়ার্টারের বিছানায় আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না, ছটফট করেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে শেডের তলায় দাঁড়িয়ে গোকুলের সাথে কথা হচ্ছিল। দু চার কথার পর আমি আর কাল রাতের কথাটা চেপে রাখতে পারলাম না। বললাম, আচ্ছা গোকুল, ওই ছবিটা কার, তুমি কি তা আমায় সঠিক করে বলতে পারো? বা সেই ছবি তোমায় কে দিয়েছিল? কেন, কি হয়েছে? আমার মনে হয় ওই ছবি যার, সে কোনো স্বাভাবিক মানুষ নয়। মানে? মানে ও মুখ আমায় কাল সারা রাত ঘুমোতে দেয়নি। গোকুল হাসলো। এ আর হয় নাকি? আমার বাড়িতে এতকাল ছবিটা পড়ে আছে, কিছু হলো না, আর তোমায় কিনা কাল সারা রাত ঘুমোতে দেয়নি। তোমার যে কথায় বিশ্বাস হবে না সে আমি জানতাম। শোনো, ওসব কিছু নয়। প্রথম প্রথম কাজে জয়েন করেছো, কাজের চাপে ওরমটা হতে পারে। আমি এখন চলি, দেরি হয়ে যাচ্ছে, বুঝলে? হতেই পারে। স্ট্রেসটা কাল একটু বেশি ছিল বটে। কথাটা ভাবতে ভাবতে অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম আশিসবাবু দূর থেকে আমার দিকে বিস্ময়ে ফেল ফেলে দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু কাছে যেতে অদ্ভুত স্বরে তিনি বললেন, নীলমণি, তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু এ কথা বলছেন কেন? না মানে, তুমি ওইখানে দাঁড়িয়ে একা একা নিজের মনে কি সব বকে যাচ্ছিলে, তাই বললাম। না না, একা কোথায়, আমি তো গোকুলের সাথে কথা বলছিলাম। গোকুল? কে গোকুল? কেন স্যার? ওই স্টেশনের টিকিট ক্লার্ক, ওই যে পশ্চিম পাড়ায় বাড়ি। গোকুল? এই নামে তো কোনো এমপ্লয়ি এখানে কাজ করে না। আর তাছাড়া বছর দুই ধরে ওই টিকিট ক্লার্কের পোস্টটা খালি পড়ে আছে। আশিসবাবুর কথা আমি প্রথম বিশ্বাস করিনি। আমি বললাম, স্যার, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমার সাথে ওর বাড়ি চলুন, আমি ওর বাড়ি কালই গেছি। গেছো? চলো তো দেখি। সে বাড়ির সামনে যেতেই আমি যেন আঁতকে উঠলাম। হাত পা কাঁপতে লাগলো আমার। বাড়ির সদর দরজা অবধি ঝোপ আর আগাছা স্তূপ। ভাঙাচোরা গেটে মাকড়সার জালে ছেয়ে গেছে, যা কাল আমার এক বিন্দু চোখে পড়েনি। আর ওই বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। কার্নিশ বেয়ে উঠেছে অসহ্য চারা। একটা কাক পক্ষীও সে বাড়ির ছায়া মারাচ্ছে না। তাহলে কি আমি কাল যা সব দেখেছি সব ভুল, নাকি এসব অলৌকিক? আশিসবাবু বললেন, আরে, তো ভাঙাচোরা পরিত্যক্ত একটা বাড়ি। চাকরিতে এসব দিয়ে আমি এই বাড়িটাকে এভাবেই দেখছি। কার ছিল কে জানে। ততক্ষণে আমার চারপাশ অন্ধকার হয়ে এসেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার শরীরটা কেমন খারাপ হতে শুরু করেছে যেন। রাতে কলকাতার একটা ট্রেন আছে। ঠিক করলাম আর না, আজ রাতে ট্রেনেই বাড়ি ফিরবো, তারপর যা হবে দেখা যাবে। ট্রেন একদম ফাঁকা, নির্জন। এত রাতে সহযাত্রী হিসেবে কাউকেই পেলাম না তেমন। অন্ধকার কামরায় গুটিসুটি মেরে বসেছিলাম। হাওয়ায় চোখটা কেমন লেগে এসেছিল।
হঠাৎ চোখ খুলে পাশের সিটের দিকে তাকাতেই সমস্ত ভয়টা যেন ফের জাঁকিয়ে ধরল আমাকে। আমার পাশের সিটে বসে আছে গকুল। ওর প্রশান্ত দৃষ্টি আমায় তখন আরো আতঙ্কে ফেলেছে। অজান্তেই মুখ থেকে বিড়বিড় করে কথাটা বেরিয়ে এলো, গকুল, তুমি এখানে? কথাটা শুনে গকুল যেন মুচকি হাসলো, তারপর ঘ্যাড়ঘ্যাড়ে গলায় বলল, আমি তো এখানেই থাকি, কিন্তু তুমি বাড়ি ফিরে যাচ্ছ কেন? চাকরি করবে না? তারপর ও যেন ধীরে ধীরে আমার দিকে ওর দুহাত বাড়িয়ে দিল। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ঘটনা আকস্মিকতা যেন আমায় বুঝিয়ে দিল এখন আমার এখান থেকে পালানো উচিত। পরক্ষণেই তড়িঘড়ি কামরা থেকে নেমে পড়লাম। তারপর রুদ্ধশ্বাসে রেল লাইনের পাশ দিয়ে ছুটতে থাকলাম। ড্রাইভারের সাথে যদি দেখা করা যায়, রেলের কর্মী হিসেবে যদি কোনো উপায় হয়। ছুটে ড্রাইভারের কামরার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে হাঁপ ছাড়ছি। এমন সময় সেই ড্রাইভারের সিটের দিকে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সেই মহিলা মূর্তি ওই সিটে বসে আছে। মুখ ভর্তি অজস্র পলি রেখা, ক্ষত চিহ্ন, দগদগে রক্তের ফোঁটা চুঁয়ে বেরোচ্ছে সেই রক্তের ক্ষতস্থান থেকে। সেই মুখটা চিনতে আমার একটু অসুবিধে হলো না। গকুলের বাড়িতে দেখা সেই পোর্ট্রেটের মলিন মুখটা স্পষ্ট আমার চোখের সামনে ভেসে উঠেছে। সমস্ত শরীর ততক্ষণে অবশ হয়ে এসছে। প্রাণভয়ে রেল লাইন ধরে সোজা ছুটতে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর ট্রেনের হুইসেলের শব্দ। পিছনে ট্রেন ছেড়ে দিয়েছি। আমি পাগলের মতো ছুটে চলেছি। পিছনের ট্রেনও তখন স্পিড বাড়াচ্ছে। সহসা আমার এক পা কেউ যেন চেপে ধরলো, আর আমি ছিটকে রেল লাইনের ওপর পড়লাম। মুখ তুলে তাকাতেই দেখলাম একটা বিভৎস কঙ্কাল আমার পা চেপে ধরেছে আর বলছে, খুব চাকরি করবার শখ না? কোন চাকরি? কর, এখানেই কর। আজ খুব আনন্দের দিন, ভালো করে চাকরি কর। ট্রেনটা ততক্ষণ হুইসেল বাজিয়ে পিছনে আরো অনেকটা এগিয়ে এসেছে। পথটাতে নিশ্চিত মৃত্যুদূত।